এই সপ্তাহের ভিডিওতে আমরা দুই বন্ধু ঘুরে দেখব ঐতিহাসিক শহর ব্যারাকপুরের বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা, যেখানে আসলে আপনাদের একটা দিন ভালোই কাটবে। আমাদের একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি। শুধু যে ইতিহাস তা নয়, তার সাথে রয়েছে এখানে বেশ কয়েকটি মন্দির যা বাড়ির বড়দেরও আকৃষ্ট করবে। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব মা অন্নপূর্ণার মন্দির। हम लोग का यहाँ का भोग प्रसाद डेली हो रहा है। তাছাড়াও আমরা যাব এখানকার জগন্নাথ মন্দিরেও, সেখানেও ভোগ প্রসাদ কিভাবে নেবেন তার ইনফরমেশনও জানাবো। কিরকম খেতে ভাই? अपूर्व হ্যাঁ, অনুপ। তার সাথে চলে যাব রাসমণির ঘাটে, আর তারপর আমরা ঘুরবো গান্ধীঘাট। গান্ধীঘাট অনেক দিন পর সদ্য খুলেছে, সে ব্যাপারে সব ইনফরমেশন থাকবে। আর তাছাড়া তার পাশাপাশি আমরা চলে যাব মঙ্গলধারা ট্যুরিস্ট লজেও, সেখানকার ইনফরমেশনও দেব। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। সকাল সকাল বিটি রোড ধরে আমরা চলে গেলাম ব্যারাকপুর তালপুকুর মোড়ে। তবে যারা ট্রেনে আসবেন তারা কিন্তু ব্যারাকপুর স্টেশন থেকে 10 টাকা ভাড়া দিয়ে টোটোয় করে চলে আসতে পারেন, আর এই গলিটি দিয়ে ঢুকে পড়তে পারেন। মিনিট দুয়েক গেলেই পাবেন এই মন্দিরটি। হ্যাঁ, এটি একটি জগন্নাথ মন্দির এবং উড়িষ্যার স্থাপত্য শিল্পের কায়দায় বানানো হয়েছে। সকাল সকাল মন্দিরে পুজোর প্রস্তুতি চলছে এবং মন্দিরটি বেশ ফাঁকা। এই মন্দিরটি তুলনামূলকভাবে বেশ নতুন এবং খুব বেশি বছর হয়নি যে এটি তৈরি হয়েছে। তবে মন্দিরটির ভিতরের দেয়ালে উড়িষ্যার স্থাপত্য শিল্পকলার প্রমাণ পাওয়া যায়। এই মন্দিরটিতে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। মন্দির চত্বরে রয়েছে আরেকটি পুরনো ছোট মন্দির, আর তার পাশের এই বিল্ডিংটাতেই ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এর অফিস দোতলায়। মন্দিরটিকে বেশ কিছুক্ষণ ঘুরে নিয়ে উঠে পড়লাম দোতলায়। मतलब आपका ये जो भोग प्रसाद का टाइमिंग क्या है? हम लोग का यहाँ का भोग प्रसाद डेली हो रहा है। अच्छा। हाँ, भोग प्रसाद का टाइमिंग होता है दिन में दोपहर एक बजे। अच्छा, 1 बजे से। तो उसके हम लिए लोग का कॉन्टैक्ट नंबर है। हाँ, हाँ। कॉन्टैक्ट नंबर 9883115615। इस नंबर से कॉन्टैक्ट करने से आपका भोग का प्रसाद का सेवन पा पाएंगे। अच्छा, मतलब कोई आके अगर बोले तो नहीं होता है, आप पहले से बोलना आप पड़ता है? पहले से ही बोलने पड़ता है। अच्छा अच्छा, वो कितना दिन पहले बोलना पड़ेगा? एक दिन पहले पढ़ने पड़ेगा ना। अगर सुबह अगर मॉर्निंग में बोलने से सुविधा होगा। हाँ। क्योंकि अगर दोपहर को बोलने से तो प्रसाद बन चुका रहेगा, जितना ऑर्डर हाँ, रहेगा। हाँ, हाँ। उसके बाद लोग हम देने का प्रॉब्लम होगा। अच्छा, तो ये प्राइस कितना होगा भोग प्रसाद के लिए? भोग एक जन प्रसाद का प्राइस जो है पार्सल 120 रुपया। अच्छा। और 7 यहाँ करने से 100 रुपया। जी जी, आपका नाम बता दीजिए। हमारा नाम है मनोरंजन पटनायक। हम इसे मंदिर की जिम्मेदारी में है, सेक्रेटरी। আপনাদের সুবিধার্থে নাম্বারগুলি স্ক্রিনে দিয়ে দিলাম। মন্দিরটিতে বেশ কিছুক্ষণ কাটিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে, আর সেটি এই মোড়টি থেকে বাঁ হাতে। আমরা এখন এগিয়ে চলেছি মা অন্নপূর্ণার মন্দিরের দিকে। কি অবাক লাগছে? মনে হচ্ছে দক্ষিণেশ্বরে চলে এসেছি। হ্যাঁ, মন্দিরটি দক্ষিণেশ্বরের মতনই এবং এটিও একটি নবরত্ন মন্দির। এখানকার সব ইনফরমেশন এখানে এই বোর্ডটিতে রয়েছে, বন্ধুরা নোট করে নিতে পারেন। এখানেও কিন্তু ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে। ঢোকার মুখেই দেখতে পেলাম পুজোর সব রকম সামগ্রী রয়েছে এখানে। নাট মন্দির এবং চারধারের পরিসর, মুখ্য মন্দিরটি সব কিছুই যেন দক্ষিণেশ্বরের হুবহু নকল। হ্যাঁ, এই মন্দিরটি রাসমণি দেবীর কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী তৈরি করিয়েছিলেন 1875 সাল নাগাদ।
সকাল সকাল বেশ জনসমাগম হয়েছে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। আবার কেউ কেউ এসেছে শুটিংয়ের জন্য। কোকিলের ডাকে পুরো মন্দির প্রাঙ্গণটি মুখরিত হয়ে আছে বন্ধুরা। তবে এখানকার বিগ্রহ কিন্তু দক্ষিণেশ্বর থেকে সম্পূর্ণ আলাদা। বেশ কিছুক্ষণ প্রতিমা দর্শন করে এবং এখানকার পায়রাগুলির সাথে একটু ইয়ার্কি মেরে আমরা এগিয়ে চললাম সামনের শিব মন্দিরগুলোর দিকে। এখানে কিন্তু তিনটে 6টা শিব মন্দিরও রয়েছে, তবে দক্ষিণেশ্বরে রয়েছে 12টি। এটি এখানকার অফিস কক্ষ, আর এই অফিস কক্ষের পাশেই রয়েছে ভোগ সংগ্রহের জায়গা। এখানকার নাম্বারে ফোন করে আগে থেকে জানিয়ে তারপর ভোগ গ্রহণ করতে হবে বন্ধুরা। মন্দিরটি দেখলে এক কথায় দক্ষিণেশ্বরী মনে হয়, তাই না? হ্যাঁ, তবে দেখুন নিচে যে ঘাস দেখা যাচ্ছে, এই ঘাসটা বাদ দিলে কিন্তু দক্ষিণেশ্বরের সাথে হুবহু মিলে যায় মন্দিরটি। আর মিলবে না কেন? রানী রাসমণির একদম কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এই মন্দিরটি বানিয়েছিলেন। এই মন্দিরটির স্থাপন হওয়ার প্রথম যে পুজো, সেই পুজো কিন্তু স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব দিয়েছিলেন। মন্দির প্রাঙ্গণের পিছন দিক থেকে বেরিয়ে এগিয়ে চললাম রাসমণি ঘাটের দিকে। এখানকার শিব মন্দিরটি সেজে উঠেছে শিবরাত্রি উপলক্ষে। সেজেছে নতুন পান্ডালও, আর তার ভিতর শিব পার্বতীর মূর্তি, আর সেটিকেই এখানে পুজো করা হয়েছে আগের রাত্রে। আর পাশেই রয়েছে এই রাসমণি ঘাট। সুপ্রাচীন এই ঘাটটি সুন্দর তো বটেই, তবে এই ঘাটটির পাশেই রয়েছে একটি হেঁটে বেড়াবার মতন পার্কও। সেখানে রয়েছে বেশ কিছু বসার জায়গা। আমরা কিছু দূর এগোতেই দেখলাম ভোলেনাথ আর বজরংবলী এখানেও বিরাজমান। আর দুপা এগোলেই রয়েছে একটি ছোট শ্মশান ঘাটও। প্রশস্ত গঙ্গার ওপারে রয়েছে শ্রীরামপুর। ওখান থেকে নদী পার করে এদিকে আসা যায়। বছরের এই সময়টায় পলাশ গাছে ভর্তি এই জায়গাটি কিন্তু বেশ সুন্দর বন্ধুরা। পলাশ বৃক্ষের পাশে দুই বন্ধু বসে আছি, আর এই মন্দিরটির পাশেই রয়েছে শ্মশান ঘাট। হ্যাঁ, একটা শ্মশান ঘাট রয়েছে এখানে। শ্মশান ঘাটের পলাশ বৃক্ষের নিচে আমরা দুই বন্ধু বসে আছি, আর সেই বিখ্যাত ফুল, যেই ফুল ছাড়া মা দুর্গার পুজো অসম্পূর্ণ থেকে যায়, হয় না। জায়গাটা ভালো। এই ঘাটটির নাম হচ্ছে রাসমণি, মা রাসমণি ঘাট। যেহেতু অন্নপূর্ণার মন্দিরের ঠিক গায়ে, মন্দির থেকে বেরিয়েই এই ঘাটটার রাস্তা। আর ঘাটের পাশে একটা সুন্দর এরকম পার্ক টাইপের রয়েছে, একদম গঙ্গার পাড়ে বসে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা, দারুণ শান্ত জায়গা। আর এখানেই দেখছেন জেটি ঘাট রয়েছে। ওপারে আপনারা চলে যেতে পারেন শ্রীরামপুরে, বা যারা হাওড়া থেকে আসবেন বা ওপার থেকে আসবেন তারা শ্রীরামপুর হয়ে জেটি ধরে ব্যারাকপুর চলে আসুন আর ঘুরে নিন। পলাশ গাছের পাশে সুন্দর বসার জায়গায় কিছুক্ষণ একান্তে কাটিয়ে আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তা দিয়েই 2 মিনিট ফিরে গিয়ে এই সৌধটিকে এবার ডান হাতে রেখে বাঁ হাতে এগিয়ে চললাম। মিনিট 5 গেলেই পৌঁছে যাব গান্ধীঘাটে। হ্যাঁ, জওহরলাল নেহরু এই ঘাটটিকে বানিয়েছিলেন, তাও মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে। মহাত্মা গান্ধীর ছাইভস্যের কিছু অংশ এখানে সমাধিস্থ করা হয়। এখানকার পার্কিংয়ে গাড়িটি পার্ক করে আমরা ঢুকে পড়লাম এই বাদিকে। করোনার পর এই প্রথম কিন্তু গান্ধীঘাট খুলে গিয়েছে। তবে হ্যাঁ, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। এই পিছনটায় দেখছেন, এখানে ছিল একটা বড় গেট। হ্যাঁ, সুন্দর ভব্য ছিল গেটটাও,
ওটা ভেঙে ফেলা হয়েছে করে সেজে উঠছে গান্ধীঘাট। হ্যাঁ, খুব শীঘ্রই হয়তো আবার এখানে জনসমাগম হবে সেরকম যেরকম আগে হতো। গান্ধীজির মৃত্যুর পর তার ছাই ভস্মের কিছুটা কিন্তু এখানেই সমাধিস্থ করা হয়। সাদা ধবধবে এই সৌধটি কিন্তু নদীর ওপার থেকেও এবং বহুদূর থেকে পরিষ্কার দেখা যায়। জায়গাটি ওয়েল মেনটেইনড এবং এখানকার সময়সূচি ও নিয়মাবলী এখানে দেওয়া রইল বন্ধুরা। এখন কিন্তু এই জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, আর দেখলাম বেশ কিছু আর্মি পার্সোনেলকেও এখানে। সুন্দর এই জায়গাটি একসময় জনসমাগমে ভরে উঠত, তবে এখন তুলনামূলকভাবে অনেক ফাঁকা। আমাদের একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি। একটি এনজিও সংস্থা ওখানে মাছ ছাড়ছে গঙ্গায়। হ্যাঁ, কই মাছ ছিল। জিজ্ঞেস করলাম তো জানতে পারলাম যে লাইফ সেভিং কজ এর জন্য ছাড়া হচ্ছে প্রচুর মাছ। তবে বহুদিন পর কিন্তু এই পার্কটা, এই ঘাটটি, বিশেষ করে ঘাটটি খোলা পেলাম। বহু বছর ধরে এটা বন্ধ ছিল। আমি জানি না ইউটিউবে এই এখনকার ভিডিও আছে কি না এই ঘাট সম্বন্ধে, তবে জানিয়ে রাখি জওহরলাল নেহরু তৈরি করিয়েছিলেন এই ঘাটটি। আর এখানে রয়েছে মহাত্মা গান্ধীর ছাই ভস্মের কিছুটা অংশ। এখানে এইটি একটি সমাধিসৌধ, আর পাশেই রয়েছে জহরকুঞ্জ। হ্যাঁ, জওহরলাল নেহরুর নামে জহরকুঞ্জ। ওটা একটা পার্ক, প্রচুর গাছ রয়েছে। এখানেও 120 ধরনেরও বেশি গাছ আছে। আর পাশে রয়েছে জহরকুঞ্জ, সেখানে তো প্রচুর গাছ রয়েছে। হ্যাঁ, একই রকম। আর ওটি ওয়েল মেনটেন্ড একটি পার্ক, পিকনিক হয়, এমনকি বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্কও রয়েছে। গঙ্গার ধারে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। চলুন দেখব। জিজ্ঞেস করে জানলাম এই জায়গাটি এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। অগত্যা এগিয়ে চললাম মঙ্গলধারা ট্যুরিস্ট লজের দিকে। ওখানে যেরকম দেখলেন মঙ্গলধারা ট্যুরিস্ট লজ আছে, পাশ থেকে কিন্তু পুরো রেস্ট্রিক্টেড এরিয়া। ওখানে লেডি ক্যানিংয়ের, অর্থাৎ যার নামে ওই বিখ্যাত মিষ্টি লেডি ক্যানিং, সেই লেডি ক্যানিংয়ের সমাধিসৌধ রয়েছে। হ্যাঁ, ওনাকে এখানেই সমাধিস্থ করা হয় ওনার ইচ্ছায়। ওনার সবচেয়ে প্রিয় জায়গা ছিল এই ব্যারাকপুর, সে কারণেই ওনার সমাধি এখানে। আর একটা মহল রয়েছে, সেটা কিন্তু প্রোহিবিটেড যাওয়া সাধারণ মানুষের জন্য আগে থেকে পারমিশন করাতে হয়। তাই আমরা ঢুকে পড়লাম এই মঙ্গলধারা ট্যুরিস্ট লজের রাস্তায়। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে এই জায়গাটিতে রয়েছে কেরালা বা কাশ্মীরের মতন হাউস বোটে থাকার ব্যবস্থা। এখানে রয়েছে দারুণ সব রুম রাত্রিযাপনের জন্য। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে ফিরে চললাম বাড়ির রাস্তায়। যাওয়ার পথে ব্যারাকপুর স্টেশনের কাছে দাদা বৌদি রেস্টুরেন্টে চাইলে লাঞ্চটাও সেরে ফেলতে পারেন। যদিও আমরা ফিরব বাই রোড, এবং খড়দার কাছে এই দোকানটিতে দাঁড়িয়ে পড়লাম। ভাড়ের উপরে প্যাকিং হয়ে যাবে। দাদা এটা মোটর নাম কি জানি? সন্ধ্যা বাস স্ট্যান্ড, খড়দা। কিরকম খেতে ভাই? অপূর্ব। হ্যাঁ, সন্ধ্যা বাস স্ট্যান্ডের সামনে এই দোকানটা, খেয়াল করবেন যদি আসেন। হ্যাঁ, খড়দা সন্ধ্যা বাস স্ট্যান্ডের সামনে, তাহলে রাজু লাসি এই দোকানটা এসে ট্রাই করবেন। দাদার বাড়ির গরুর মোষ আছে যে, সেই দুধ থেকে বানানো, অনেক পুরনো দোকান, অনেক কিছু দিয়েছে, দারুণ হয়েছে। আজ আমরা চলি, দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য ভিডিওয়ে।